আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ আমানুল্লাহ হাসান আমান। আজকে আমরা ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য ফিজিক্স 1 এর চ্যাপ্টার 6 অভিকর্ষ ও মহাকর্ষ সম্পর্কিত যে অধ্যায়, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ে আমি 5টা টপিককে বেছে নিয়েছি। তুমি যদি এই অধ্যায়ের 5টা টপিক ধারাবাহিকভাবে শেষ করতে পারো বা 5টা টপিক সম্পর্কে তোমার ধারণা চলে আসে, তো এই অধ্যায়ে তোমার টোটালি কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। এগুলি এই যে 5টা টপিক দেখতে পাচ্ছ, এগুলি তোমার আমাদের ফাইনাল এক্সামে কারিগরি শিক্ষা বোর্ডে বারবার কি হয়েছে, রিপিট হয়েছে। সব থেকে যে আমি এখানে রচনামূলক ক্রেডিটটা দিব, যে মুক্তি বেগে রাশিমালা বের করো, এটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে, তুমি বইটা খুললেই বুঝতে পারবা। এইখানে 5টা যে টপিক আমি লিখছি, আমি যদি শুরু থেকে বলি, 1 নম্বর টপিক হচ্ছে নিউটনের মহাকর্ষীয় সূত্রটি ব্যাখ্যা করো, যেটা হচ্ছে আজকের ক্লাসে আমরা আলোচনা করবো। 2 নম্বরটি দেখাও যে অধিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না, অথবা তোমাকে বলতে পারে যে প্রমাণ করো যে দেখাও যে জি ইকুয়াল জিএম বাই আর স্কয়ার। 3 নাম্বারটা তোমাকে বলতে পারে যে ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় জি এর মান বের করো। 4 নাম্বার টপিকটা যে পৃথিবীর অভ্যন্তরে এইচ গভীরতায় জি এর মান বের করো। এখানে ছিল এইচ উচ্চতায়, আর এখানে বলতে কি এইচ গভীরতায়। মুক্তিবেগের রাশিমালা বের করো। ঠিক আছে, এই যে মুক্তিবেগের রাশিমালা বের করে, এটা সবসময় রচনামূলক পাঠটাতে থাকে। তো আমরা 1 নম্বর যে প্রমাণটা করব, যে নিউটনের মহাকর্ষীয় সূত্রটি আমরা ব্যাখ্যা করব আর প্রমাণ করব। ঠিক আছে, তো এটা প্রমাণ করার জন্য আমাদের জানতে হবে যে মহাকর্ষীয় বিষয়টা কি। মহাকর্ষীয় বিষয়টা কি, তো আজকে ক্লাসে আমরা দুটো জিনিস শিখবো, মহাকর্ষীয় বিষয়টা কি আর অভিকর্ষ বিষয়টা, এই দুইটাই শিখে নিব, আর এই 1 নম্বর প্রমাণটা করব। তো মহাকর্ষীয় বিষয় সম্পর্কে মহাকর্ষ সম্পর্কে তোমাদের ধারণা দেই। মহাকর্ষ এই মহাবিশ্বের মধ্যে যে কোনো দুইটা বস্তু কণার মধ্যে যে আকর্ষণ, তাকে বলবো আমরা কি, মহাকর্ষণ। আমি বলতে ভাইয়া বুঝলাম না, তাহলে এই মহাবিশ্বে কি কি আছে আমি বলছি তোমাকে। এই মহাবিশ্বে কি কি আছে বলো দেখি। এই মহাবিশ্বে আছে পৃথিবী আছে, চাঁদ আছে, গ্রহ আছে, বিভিন্ন বিভিন্ন উপগ্রহ আছে। আবার এই মহাবিশ্বে পৃথিবীর মধ্যে আবার বিভিন্ন বস্তু আছে। তো যেটাই হোক না কেন, দুইটা বস্তুর মধ্যে, এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, মধ্যবর্তী যে আকর্ষণ, ওই আকর্ষণটাকে বলবো আমরা কি, মহাকর্ষ। মহাকর্ষের অনেক ভিত্তি, ঠিক আছে। তো মহাকর্ষের আকর্ষণ হওয়ার জন্য তোমার শর্ত থাকবে যে এদের ভর থাকতে হবে। দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ হবে, এদের কি থাকতে হবে, ভর থাকতে হবে। এদের কি থাকতে হবে, ভর। তাহলে দেখো, পৃথিবী যদি চাঁদকে টানে, পৃথিবী কি করতেছে, চাঁদকে টানতেছে, তাহলে পৃথিবী আর চাঁদের মাঝে যে আকর্ষণ, সেটাই আমরা কি বলবো, মহাকর্ষণ। আবার চাঁদ ও পৃথিবীকে টানে, তাহলে চাঁদ আর পৃথিবীর মধ্যে যে আকর্ষণ, ওটাকে আমি কি বলবো, মহাকর্ষণ। আবার এরকম হতে পারে সূর্য পৃথিবীকে টানতেছে, ঠিক আছে, তাহলে এটা এদের মধ্যবর্তী আকর্ষণটাকে মহাকর্ষণ। আবার কি করতে পারে, পৃথিবী ও সূর্যকে টানতে পারে। এখন এটা কি ছিল, তোমার পৃথিবীর বাইরের ঘটনা ছিল। এবার পৃথিবীর মধ্যে দেখো, পৃথিবীর মধ্যে আবার কি হয়, যে কোনো দুইটা বস্তু, ধরো এটা একটা আম, এটাও কি আম, এদেরও ভর আছে। তাহলে এরা পরস্পরকে যে আকর্ষণ করতেছে, একটা পরস্পরের মধ্যে যে আকর্ষণটা কাজ করতেছে এদের মাঝে, এই আকর্ষণটাকেও বলা হবে আবার কি, মহাকর্ষ। ঠিক আছে, তাহলে মহাকর্ষ বিষয়টা তুমি বুঝছো। তাহলে খেয়াল রাখতে হবে, মহাকর্ষ মানে নিয়ে আলোচনা, মহাকর্ষ মানে হচ্ছে কি, অনেক কিছু নিয়ে আলোচনা। তাহলে মহাকর্ষ মানে মহাবিশ্বে যত কিছু আছে সবকিছু নিয়ে কি আলোচনা, সবকিছুর মধ্যেই যে আকর্ষণ। এইবার হচ্ছে যে অভিকর্ষ বিষয়টা কি। অভিকর্ষ, অভিকর্ষ এটা হচ্ছে কি, মহাকর্ষের একটি ধারণা। ঠিক আছে, অভিকর্ষ হচ্ছে মহাকর্ষের একটি ধারণা। তাহলে অভিকর্ষটা ঘটবে তোমার পৃথিবীর মধ্যে। কোথায়, পৃথিবীর মধ্যে। পৃথিবীর মধ্যে, পৃথিবী আর যে কোনো একটা বস্তু, ধরো একটা বস্তু, পৃথিবী আর বস্তুর মধ্যে, এটা হচ্ছে পৃথিবী। পৃথিবী আর বস্তুর মধ্যবর্তী যে আকর্ষণ কাজ করতেছে, পৃথিবী যে বস্তুটাকে তার নিচের দিকে মানে কেন্দ্রের দিকে টানতেছে, তাহলে পৃথিবী আর বস্তুর মধ্যে যে আকর্ষণটা কাজ করতেছে, এটাকে আমি বলবো অভিকর্ষ। কি বলবো, অভিকর্ষ। কিভাবে বলা যায় উদাহরণ, যে আমরা তো জানি যে নিউটনের, আমরা সবাই বলি যে নিউটনের মাথায় কি করছে, আপেল পড়ছে, তারপর হচ্ছে কি এই মহাকর্ষ আর অভিকর্ষ কি সূত্রগুলো চলে আসছে। আসলে বিষয়টা এরকম যে ধরো তুমি একটা বলকে উপরে নিক্ষেপ করছো, ফুটবল বলো, যে কোনো বল বলো, ফুটবল হলে পা দিয়ে নিক্ষেপ করছো, আর তোমার যদি হাতের বল হয়, টেনিস বল হয়, তো উপরে হাত দিয়ে নিক্ষেপ করছো।
তখন বলটা কই যাবে? পৃথিবীর বাইরে চলে যাবে না, বলটা আবার তার পৃথিবীর কেন্দ্রের দিকে নিচের দিকে ফিরে আসবে, আমাদের ভূপৃষ্ঠের দিকে ফিরে আসবে। কেন আসতেছে? কারণ অভিকর্ষ ধর্মটাই হচ্ছে যে পৃথিবী, এই যে বস্তু, বস্তু আর পৃথিবীর মধ্যে একটা কি কাজ করতেছে? আকর্ষণ। পৃথিবী আর বস্তুর মধ্যে একটা কি কাজ করতেছে? আকর্ষণ। পৃথিবী ওই বস্তুটাকে কি করতেছে? তার কেন্দ্রের দিকে, ভূপৃষ্ঠের দিকে টানতেছে। ঠিক আছে, এই যে টানতেছে, এদের মধ্যে যে আকর্ষণটা কাজ করতেছে, এই আকর্ষণটাকে আমি কি বলবো? অভিকর্ষ। কি বলবো? অভিকর্ষ। তাহলে পৃথিবী আর বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটা কি বলা হয়? কি? অভিকর্ষ। এখন বলতে পারো যে ভাইয়া, তাহলে বস্তু কি পৃথিবীকে আকর্ষণ করে? পৃথিবী তো তোমার বস্তুটাকে টানতেছে, ঠিক আছে, তাহলে কি বস্তু কি পৃথিবীকে টানতেছে? হ্যাঁ, বলা যাবে যে পৃথিবী বস্তুটাকে টানতেছে, কিন্তু খুব সামান্য, কারণ পৃথিবীর ভরটা কি অনেক বেশি। আমরা যে মহাকর্ষ আর অভিকর্ষের আলোচনাটা দেখলাম, এইখানে আমাদের এখন 1 নাম্বারটা প্রমাণ করার জন্য কি লাগতেছে? মহাকর্ষীয় সূত্রের ব্যাখ্যা। তাহলে মহাকর্ষে যে তুমি যদি বিষয়টা বুঝো, তাহলে নিউটনের মহাকর্ষীয় সূত্রটাও কি বুঝবা। নিউটনের মহাকর্ষীয় সূত্রটা ছিল যে এই মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান হবে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বলটা কাজ করবে, আকর্ষণ বলটা তাদের কেন্দ্র বরাবর সরলরেখা বরাবর। এই বলটা কাজ করবে তাদের কি? সরলরেখা, সংযোগ সরলরেখা বরাবর। তাহলে ভাইয়া তুমি অবশ্যই বই থেকে সংজ্ঞাটা পড়ে নিও, ঠিক আছে। এর ব্যাখ্যাটা আমি দিচ্ছি যে 1 নাম্বার সলিউশন বা প্রমাণ। আমরা লিখবো যে ধরি, তো এইটা ধরার আগে দেখো যে কোনো কিছু তুমি যে ধরবা, কি ধরবা? মহাকর্ষীয় সূত্রটা আমরা যখন দেখলাম যে এই মহাকর্ষ হওয়ার জন্য কয়টা শর্ত? যে বস্তুর কি থাকতে হবে? ভর। তাহলে আমরা কয়টা বস্তু নিব? দুইটা, কারণ নিউটনের সূত্র বলতেছে এই মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তু কণা। কয়টা? দুইটি। তাহলে আমরা দুইটা বস্তু কণা নিলাম, এদের কি নিলাম? ভর। একটা হচ্ছে m1 আর একটা হচ্ছে m2 ভরের বস্তু। তাহলে এই মহাবিশ্বে যে কোনো দুটি বস্তু কণা, যে কোনো দুটি বস্তু কণার একে অপরকে আকর্ষণ করে, একে অপরকে কি করে? আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মানটা হবে বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, এবং এদের মধ্যবর্তী একটা কি আছে? দেখো তো, দূরত্ব আছে। এদের মধ্যে একটা কি আছে? এই বস্তু আর এই m1 বস্তু আর m2 বস্তুর মধ্যে একটা দূরত্ব আছে, এটাকে আমি ধরলাম কি? d। ঠিক আছে, তাহলে আপাতত আমি এই যে d ধরলাম। এবং এরা কিভাবে কাজ করবে? আকর্ষণটা, এদের সংযোগ করার জন্য যে একটা সরলরেখা পাওয়া যাচ্ছে, এদের দুজনকে আমি যদি সংযোগ করে দিই, একটা সরলরেখা পাচ্ছ না? এই সরলরেখা বরাবর এই আকর্ষণ বলটা কাজ করবে কি? সরলরেখা বরাবর। তাহলে ধরি আমরা কি লিখতে পারবো যে বস্তুদ্বয়ের ভর কি লিখতে পারবা? একটা হচ্ছে m1 আর কি m2, এবং আকর্ষণ বল। দেখো তো এরা পরস্পরকে কিভাবে আকর্ষণ করতেছে। এরা দেখো এখানে যে আকর্ষণ বলের মানটা কত, এরা পরস্পরকে কি বলে আকর্ষণ করতেছে? এফ বলে। তাহলে আমি লিখতে পারবো যে আকর্ষণ বল ইকুয়াল কি? এফ। এবং আরেকটা লেখা যাবে বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব। তাহলে বস্তু দুইটা ছিল, আর মধ্যবর্তী দূরত্ব কি লিখতে পারবা? ডি। এতটুকু ডাটা আমাদের যদি লিখি তাহলে হয়ে যাচ্ছে প্রমাণ। এখন হচ্ছে আমরা লিখবো যে নিউটনের মহাকর্ষীয় সূত্রের গাণিতিক রূপ, গাণিতিক রূপ হতে পাই। এরপরে দেখো যে বিজ্ঞানী নিউটন যে মহাকর্ষীয় সূত্রটা আমাদের দিছিল, সূত্রটা আমরা কি লিখতে যাচ্ছি? গাণিতিক রূপ। তাহলে অবশ্যই মহাকর্ষীয় সূত্রটা তোমায় কি রাখতে হবে? মুখস্থ, তবে যে তুমি গাণিতিক রূপটা লিখতে পারবে, তাই না? তাহলে বিজ্ঞানী নিউটনের মহাকর্ষীয় সূত্রটা এরকম ছিল যে এই মহাবিশ্বে যে কোনো দুটি বস্তু কণা, তাহলে যে কোনো দুটি বস্তু কণা কি? m1 আর m2, এরা পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। তাহলে আমরা দেখতে পেলাম এফ বলে কি? আকর্ষণ করতে। এই আকর্ষণ বলের মান এখানে বলতেছে যে আকর্ষণ করতেছে, এই আকর্ষণ বলের মান। তাহলে বল হচ্ছে কি? এফ দ্বারা প্রকাশ করা হয় বলকে।
তাহলে বলের মান কত হবে? যেই দুইটা তোমার হচ্ছে বস্তু দিয়ে আকর্ষণ করতেছিল এদের বস্তুদ্বয়ের ভরের, তাহলে এই দুইটা বস্তুর ভর কি m1 m2 ভরের গুণফল, তাহলে এই দুটো আমি কি করছি গুণফলের কি হবে সমানুপাতিক। বিজ্ঞানী বলছে যে এই আকর্ষণ বলের মানটা হবে, এরা তো পরস্পরকে আকর্ষণ করতেছে তাই না, এই আকর্ষণ বলের মান হবে যে দুইটা বস্তু ছিল এদের ভরের কি গুণফলের সমানুপাতিক। সমানুপাতিক মানে কি, যে বস্তুর যদি ভরটা বৃদ্ধি পায় তাহলে কি হবে আকর্ষণ বলের মানটাও কি বৃদ্ধি পাবে, যদি বস্তুর ভরটা কমে যায় তাহলে আকর্ষণ বলের মানটা কি কমে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ দেওয়া আছে। তো এখানে কিছু মান আমাদের ধ্রুব নিতে হবে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। কিছু মানের পরিবর্তন করা যাবে না, মানে অপরিবর্তনে রাখতে হবে। তাহলে এখানে কি পরিবর্তন করবে না, এখন দেখো কি আসতেছে ভর, তুমি দূরত্বটাকে বিবেচনা করতেছো না, লিখতে হবে যে যখন ডি ধ্রুবক, বি এর মানটা কি যখন ধ্রুব থাকে, বি এর মানটা যখন আমাদের কি থাকবে ধ্রুব থাকবে তখন তুমি এই সত্যটা পূরণ করতে পারবে যে এফ সমানুপাতিক m1 m2। এবার বিজ্ঞানীর আরেকটা তথ্য কি, তো বিজ্ঞানী বলছিল যে এই আকর্ষণ বলের মান হবে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। আরেকটা কথা বলছিল, আর এই আকর্ষণ বলের মানটা হবে আবার এদের মধ্যবর্তী যে দূরত্ব, বস্তুদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমি এইভাবে লিখতে পারি না যে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, এর বর্গের কি ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ব্যস্তানুপাতিক মানে কি, যে যদি তোমার আকর্ষণ বলটা বেশি চাও তাহলে দূরত্বটা কি কমাইতে হবে, আর দূরত্ব যদি বাড়ে যায় তাহলে আকর্ষণ বলটা কি হবে কম হবে। তো এখানে আরেকটা কাজ করতে হবে আমাদের, যে এটা কখনই লিখতে পারবা যখন তোমার m1 আর m2 যে ভর এটা কি থাকবে ধ্রুব অবস্থায় থাকবে, ধ্রুব থাকে, এদের m1 m2 মানটা কি থাকবে ধ্রুবক থাকবে। এখন কথা হচ্ছে যে ভাইয়া দুটো সমীকরণ তো পাওয়া গেল, এখন আমাদের কাজ কি, এই পর্যন্ত তুলে নাও। তো আমরা হচ্ছে এবার সমীকরণ 1 ও 2 থেকে কি লিখতে পারবো, তাহলে আমরা লিখবো যে সমীকরণ 1 ও 2 হতে তুমি কি লিখতে পারতেছো যে উভয় বাম দিকে কি আছে f, উভয় ক্ষেত্রে বাম দিকে আছে f। এবার এটাকে যদি এক জায়গায় করো তাহলে লিখতে পারবা যে m1 m2 ডিভাইডেড b স্কয়ার। এবার আমাদের কাজ হবে এই সমানুপাতিক চিহ্নটাকে তুলে দাও আর সমান চিহ্ন নেওয়া। সমানুপাতিক চিহ্নটাকে যদি তুলে দিতে চাও তাহলে আমাদের একটা ধ্রুবক নিতে হবে, সেটা হচ্ছে ধ্রুবকটা হবে জি, m1 m2 তো ছিল, নিচে হচ্ছে কি d স্কয়ার,